আসসালামু আলাইকুম। ভিডিও খোঁজাখুঁজির দিন শেষ। আজ একই ভিডিওতে দেখতে পাবেন 4টি ভিন্ন স্বাদের রেসিপি। আজকের ভিডিওতে থাকছে রাঁধুনি রেডিমিক্স মশলা দিয়ে গরুর মাংসের কালা ভুনা করার সহজ একটা রেসিপি। থাকছে গ্রিল চিকেন ও গ্রিল চিকেন খাওয়ার জন্য 2 রকমের সস, একেবারে রেস্টুরেন্ট স্টাইলে। থাকছে নরম তুলতুলে সফট পরোটা। এই পরোটা দিয়ে গ্রিল চিকেন ও কালাভুনা খেতে কিন্তু ভীষণ মজা লাগবে, সেই রকম পরোটাটা এটা। এছাড়াও যে কোনো মাছের ঝোল, মাংসের ঝোল দিয়ে খেতে পারবেন। থাকছে আলুর কুলচা। তেল দিয়ে নয় বন্ধুরা, পানি দিয়ে এই আলুর কুলচা বানিয়ে দেখাবো। নরম তুলতুলে সফট। চলুন দেখবেন, ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের কালাভুনা রান্না করে দেখাবো রাঁধুনি রেডিমিক্স কালাভুনা মশলা দিয়ে। সাথে থাকবে কালাভুনার সুন্দর কালার আনা ও অনেক বেশি মজা করার অনেক টিপস। আশা করছি প্রত্যেক দিনের মতো আমার আজকের রেসিপিও সকলের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন ক্লিক করে রাখতে পারেন, তাহলে আমি যখন যে রেসিপি ছাড়বো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। গরুর মাংসর কালাভুনা রান্না করার জন্য আমি 1 কেজি গরুর মাংস নিয়ে নিচ্ছি। হাড় ও চর্বি ছাড়া এই মাংস। আপনি চাইলে চর্বিওয়ালা মাংস নিতে পারবেন, হাড়ওয়ালা মাংস নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে আমি ফ্রেশ মাংসটাই নিলাম। এখানে 1 কেজি গরুর মাংস আমি রেগুলার সাইজ করে কেটে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিচ্ছি। এই পাতিলে রান্না করব। পুরো 1 কেজি মাংস এই পাতিলে নিয়ে নিচ্ছি। মাংসটা খুব ভালোভাবে ধুয়ে নেবেন যাতে করে মাংসতে রক্ত না থাকে। মাংস ভালো করে ধোয়া হলে কিন্তু অনেক টেস্ট লাগে। এবার এই মাংসের সাথে নিয়ে নিচ্ছি 2টো তেজপাতা, বড় সাইজের 2টো তেজপাতা ছিঁড়ে নিচ্ছি। নিয়ে নিচ্ছি 2টো লং, নিয়ে নিচ্ছি 2টো এলাচ ও 2 টুকরো দারচিনি। 1 ইঞ্চি সাইজের দারচিনি নিলাম 2 টুকরো। 1 চা চামচ লবণ, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা। মশলার পরিমাপটা মনোযোগ সহকারে দেখবেন। নিয়ে নিচ্ছি একটু মোটা করে কাটা মেজারমেন্ট কাপে 1/2 কাপ পেঁয়াজ। মেজারমেন্ট কাপের 1 কাপের 4 ভাগের 1 ভাগ টমেটো হট সস নিয়ে নিচ্ছি। নর্মাল যে সস বাসায় থাকে সেটা হলেও চলবে। আর যাদের কাছে টমেটো সসে নেই তারা ব্লেন্ডার করে বড় সাইজের একটা টমেটো দিয়ে দিবেন। নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস। মেজারমেন্ট কাপে 1/2 কাপ সরিষার তেল। রাঁধুনির খাঁটি সরিষার তেলটা আমি নিচ্ছি, ভালো মানের তেল নেবেন, তাহলে মাংসের কালার সুন্দর আসবে, খেতেও ভালো লাগবে। এবার আমি দেখুন রাঁধুনি রেডিমিক্স মশলা নিয়ে নিব। এই মশলার প্যাকেটটা প্রথমে আপনাদেরকে খুলে দেখাচ্ছি। এই রকম প্যাকেটের মধ্যে 2 প্যাকেট মশলা থাকে। 1 প্যাকেটে বেশি মশলা থাকে আর 1 প্যাকেটে অল্প মশলা থাকে। আর এই রকম প্যাকেটের মশলা দিয়ে 2 কেজি গরুর মাংস রান্না করা যায়। তো আজকে আমি 1 কেজি গরুর মাংস রান্না করে দেখাবো, তাই এই মশলাগুলো প্রথমে ভাগ করে নিতে হবে। আচ্ছা দেখুন, প্রথমে আমি এই বড় প্যাকেটের মশলাটা খুলে নিচ্ছি। ছোট প্যাকেটটা এক সাইডে রেখে দিলাম। এই প্লেটে নিয়ে নিচ্ছি বড় প্যাকেটের সবটা মশলাই। দেখুন, যে কোনো একটা বাটি অথবা প্লেটে নিয়ে নেবেন। এতে করে যেটা হবে, মশলাটা ভাগ করলে সমান হবে, মাংসর টেস্টটা ভালো থাকবে। প্যাকেটে রেখে যদি নেন, হয় অল্প নিয়ে নেবেন, নাহলে বেশি নিয়ে নেবেন, সেক্ষেত্রে কালাভুনার টেস্ট এবং কালারে পার্থক্য থেকে যাবে। আচ্ছা দেখুন, সমান করে ভাগ করে নিচ্ছি। এবারে একটি ভাগ প্যাকেটে রেখে দিচ্ছি। আবারও কোনো এক সময় 1 কেজি মাংসর কালাভুনা খেতে এই মশলাটা ব্যবহার করব। প্যাকেটটা সুন্দর করে পেঁচিয়ে রাখতে হবে, যাতে করে প্যাকেটে বাতাস না ঢুকে। বাতাস ঢুকলে মশলার ঘ্রাণ নষ্ট হবে, সাথে সাথে মশলাও নষ্ট হবে। আচ্ছা দেখুন, এই বড় প্যাকেটের অর্ধেক মশলা রেখে দিছি, আর অর্ধেক মশলা এই মাংসর মধ্যে নিয়ে নিলাম। এবার হাতটা পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি এবং তারপর সমস্ত মশলা মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে কষলে মাংসের সাথে মশলা মেশাতে হবে।
5 থেকে 7 মিনিটের মতো সময় নিয়ে খুব ভালো করে মশলা প্রথমে মিশিয়ে নেবেন এবং তারপর এইভাবে কষলে কষলে মিশিয়ে নেবেন। এই তো মাংসের সাথে মশলাটা খুব ভালো করে মেশানো শেষ। এবার দিয়ে দিচ্ছি নর্মাল পানি। তো আমার হাতে অনেকটা মশলা লেগে আছে, হাতটাও ধুয়ে নিচ্ছি। এখানে আমি মোট মেজারমেন্ট কাপে 4 কাপ পানি দিচ্ছি। মেজারমেন্ট কাপটা হচ্ছে 250 গ্রামের কাপ, সেই কাপে 4 কাপ পানি দিচ্ছি। এবার পানির সাথে প্রথমে মাংসটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মাংসটা পানির সাথে খুব ভালো করে মেশানো হয়ে গেলে তারপর হাঁড়িটা চুলায় বসিয়ে দিলাম, দিয়ে চুলার আঁচটা একেবারে বাড়িয়ে দিচ্ছি। এবার আবারও একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। আর এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু একেবারে বাড়ানো থাকবে। তো দেখুন 2-4 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে মাংসটা উল্টে পাল্টে নাড়াচাড়া করে দিতে হবে। খুব ভালো করে এভাবে উল্টে পাল্টে নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। মোট কথা ভালো করে টক বগিয়ে বলক আসা পর্যন্ত ঢাকনাটা সরিয়ে নাড়াচাড়া করে দিতে হবে, আবার ঢাকনা দিয়ে দিতে হবে। যখন খুব ভালো করে বলক চলে আসবে এভাবে দেখুন, ঠিক এই অবস্থায় 5 মিনিটের মতো রান্না করেছি চুলার হাইটে। তারপর চুলার আঁচটা মিডিয়াম করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে রান্না করে নিচ্ছি ঠিক এই রকম মাখমাখা হওয়া পর্যন্ত। চুলার আঁচটা মিডিয়ামে রেখে বা মিডিয়ামের চেয়ে একটু কমে রেখে মাংসটা সেদ্ধ করে নিতে হবে, তাহলে মাংস ভালোভাবে সেদ্ধ হবে এই অল্প পানিতেই। এই পর্যায়ে মাংসতে লবণটা ঠিক আছে কি না সেটা দেখে নিচ্ছি। তা আমি লবণটা দেখে নিলাম, লবণটা আর একটু লাগবে। তা আমি আরও সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। আপনারাও আপনাদের টেস্ট অনুযায়ী লবণটা ব্যবহার করবেন। লবণ দেওয়ার পর লবণটা মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিতে হবে রাঁধুনি রেডিমিক্স কালাবুনা মশলার যে ছোট প্যাকেটটা, সেই প্যাকেটের মশলা। তো দেখুন ছোট প্যাকেটের মশলাটাও এই বাটিতে আমি ঢেলে নিছি। তারপর সমান করে 2 ভাগে ভাগ করে নিছি। একটি ভাগ প্যাকেটে রেখে দিচ্ছি। আর প্যাকেটটা খুব ভালো করে মুড়িয়ে রাখতে হবে যাতে করে প্যাকেটে বাতাস না ঢুকে, বাতাস ঢুকলে কিন্তু মশলা নষ্ট হয়ে যাবে। এবার এই অর্ধেক মশলা মাংসর মধ্যে দিয়ে দিচ্ছি। আর ছোট প্যাকেটের এই মশলাটা কিন্তু এ পর্যায়েই দিতে হবে। মাংসের মধ্যে মশলাটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মশলাটা মাংসের সাথে মিশিয়ে দিতে হবে। মেশানোর পরে এবার চুলার আঁচটা লো করে দেব। লো করে দিয়ে এই মাংসটা আরও কিছুক্ষণ রান্না করব। আর এই রান্না করার সময় ঢাকনা দিয়ে দিয়ে রান্না করব। কিছুক্ষণ পর পর ঢাকনাটা সরিয়ে নাড়াচাড়া করে দিব, আবারও ঢাকনা দিয়ে দিব। ঠিক এভাবে রান্না করতে হবে, ঘন ঘন ঢাকনা সরিয়ে নাড়াচাড়া করতে হবে, কারণ মাংসর ঝোলটা এখন খুব ঘন, পাতিলের তলায় লেগে যাবে তাই। আর এই পর্যায়ে চুলার আঁচটা লোতে রাখতে হবে মনে করে। কালাবুনা রান্না করার টিপস কিন্তু এখনই শুরু। আচ্ছা দেখুন, তো এভাবে ঢাকনা দিয়ে এবং ঢাকনা সরিয়ে চুলার লো আছে আমি এগুলোকে রান্না করে এখন দেখুন গায়ে গায়ে ঝোলটা চলে আসছে মাংসের। ঠিক এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস। টমেটো সসটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। টমেটো সসটা মেশানোর পরে আবারও ঢাকনা দিয়ে এবং ঢাকনা সরিয়ে আরও 2-3 মিনিটের মতো চুলার লো আছে রান্না করে নেব। এভাবেই চুলার লো আছে এখন রান্না করতে হবে। আর দাপে দাপে আমি যেভাবে সব কিছু দিছি এভাবে দিবেন, একবারে দিবেন না। তো দেখুন ঢাকনা দিয়ে ঢাকনা সরিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে ঠিক এইরকম মাখা মাখা হয়েছে। এখন কিন্তু বেশি ভেজা ভেজা নেই। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপে 1/2 কাপ পেঁয়াজ কুচি। আর এই পেঁয়াজটা খুব মিহিন করে কুচি করেছি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে এবার চুলার লো মিডিয়াম আঁচ রেখে অনবরত নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। রান্না করে নেওয়ার পরে কিন্তু এই পর্যায়ে কালাবুনাটা হয়ে গেছে শেষ। কিন্তু এই কালাবুনার মধ্যে আরও উজ্জ্বল কালা কালার আনার জন্য যেটা করছি দেখুন, এখানে অল্প করে সরিষার তেল দিয়ে দিছি। সরিষার তেলের মধ্যে নিয়ে নিচ্ছি একটি পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটা গোল্ডেন কালার হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। এই দেখুন গোল্ডেন কালার হয়ে আসছে। এবার রান্না করে নেওয়া পুরো 1 কেজি কালাভুনা মাংস এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি।
দিয়ে এবার যেটা করছি, চুলার আঁচটা মিডিয়ামে রেখে বা মিডিয়ামের চেয়ে একটু বাড়িয়েও দিতে পারেন, 2-3 মিনিটের মতো এভাবে উল্টে পাল্টে এই তেলের মধ্যে ভেজে নেবেন বা কষিয়ে নেবেন। এটা হলে যেটা হবে, খুব তাড়াতাড়ি কালাবুনার কালারটা চলে আসে, কালাবুনার কালো সুন্দর কালারটা চলে আসে। আর অনেক রেসিপিতে আপনারা দেখবেন, খেয়াল করলে ওনারা অনেক বেশি সরিষার তেল দেয়, তেলের মধ্যে কষাতে কষাতে মশলাগুলো পুড়ে ফেলে। আসলে সেটা কিন্তু স্বাস্থ্যের জন্য ঠিক না। এভাবে রান্না করবেন, এটা একদম পারফেক্ট রেসিপি, কোনো ভুলভাল রেসিপি নেই। আপনারা এভাবে একদিন রান্না করে দেখলেই বুঝতে পারবেন কালাবুনার সুন্দর কালারটা এবং কালাবুনার টেস্টটা একেবারে পারফেক্ট। আচ্ছা দেখুন, এভাবে আমি 2-3 মিনিটের মতো এই তেলের মধ্যে ভেজে নেওয়ার পরে আমার কালাবুনায় সুন্দর কালাবুনার কালার চলে আসছে, সেই সাথে সুন্দর একটা গ্রানও আসছে, লাস্ট ফিনিশিংয়ে হয়ে গেছে। আচ্ছা, এবার আমি বাটিতে নিয়ে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন এর কালারটা কত সুন্দর হচ্ছে। এই দেখুন, বাটিতে আমি নিয়ে দেখাচ্ছি। আশা করছি আপনারা দেখেই বুঝে গেছেন। মাশাল্লাহ করে কালাবুনার কালারটা খুব সুন্দর আসছে আর পারফেক্টভাবে হয়েছে। তারপর পরিবেশনের আগে যেটা করলাম, সামান্য পেঁয়াজের বেরেস্তা উপরে দিয়ে দিছি, এতে করে সুন্দর দেখা যাবে, আবার খেতেও কিন্তু ভালো লাগবে। যারা রেগুলার আমার ভিডিওগুলো দেখেন, আমাকে সাপোর্ট করেন, তাদের জন্য বলছি আপনারা এভাবে কালাবুনা করবেন। এটা কালাবুনার অরিজিনাল এবং পারফেক্ট রেসিপি। তেল মশলা আমি যেভাবে ব্যবহার করেছি ঠিক সেভাবে ব্যবহার করবেন। অতিরিক্ত তেল দিয়ে তেলের মধ্যে ভেজে ভেজে কালাবুনার কালারটা যদি আপনারা কালা করেন, সেই ক্ষেত্রে তেল মশলা পুড়ে যাবে, সেটা স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। মাপ মতো তেল দিবেন এবং বুদ্ধি দিয়ে এভাবে রান্না করে কালাবুনার সুন্দর কালারটা নিয়ে আসবেন। আশা করছি সবাই বুঝতে পেরেছেন। এক টুকরা ভেঙে দেখালাম, দেখুন ভিতর থেকেও কত সুন্দর হয়েছে। চুলায় হাঁড়িতে গ্রিল চিকেনটা বানিয়ে দেখাবো, আর এই গ্রিল চিকেনটা হবে হুবহুব দোকানের মতো। আর 2 রকমের সস বানিয়ে দেখাবো, যেটা হুবহুব দোকানের মতো। একদম সহজ রেসিপিতে এই গ্রিল চিকেন ও 2 রকমের সস বানিয়ে দেখাবো, যেটা হুবহুব দোকান বা বড় বড় রেস্টুরেন্টের মতো হবে। আশা করছি প্রত্যেক দিনের মতো আমার আজকের রেসিপি সকলের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তাহলে আমি যখন যে রেসিপি ছাড়বো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আজকে গ্রিল চিকেন বানানোর জন্য আমি 4 পিস চিকেন নিয়ে নিছি। এটা ব্রয়লার মুরগির চিকেন, আপনারা চাইলে আস্ত মুরগিও নিতে পারবেন। এই চিকেনগুলো আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিছি। এবার এই চিকেনগুলোতে আমি একটা ছুরি দিয়ে দাগ কেটে নিচ্ছি। আর এই দাগগুলো গভীরভাবে কাটতে হবে, যাতে করে একেবারে হাড় পর্যন্ত কাটা যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। এতে করে মশলা খুব ভালোভাবে ভেতরে ঢুকবে। আমি যেভাবে করছি সেভাবে করবেন। দোকান বড় বড় রেস্টুরেন্টের থেকেও এই গ্রিল চিকেনটা খেয়ে আপনারা বেশি মজা পাবেন ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে। আচ্ছা দেখুন, প্রত্যেকটা টুকরোতে আমি এ পিঠে 5টি করে দাগ কেটে নিচ্ছি, ও পিঠে 2টি করে দাগ কেটে নিচ্ছি। দাগ কেটে নেওয়ার পরও চিকেনগুলো খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে খুব ভালো করে পানি ঝরিয়ে এক সাইডে রেখে দিছি। এবার এই চিকেনগুলোর জন্য আমি মশলাটা রেডি করছি। মেজারমেন্টের 250 গ্রামের কাপ সেট দিয়ে মশলাটা রেডি করব। মেজারমেন্টের 250 গ্রামের কাপের 1 কাপের 3 ভাগের 1 ভাগ পেঁয়াজ বাটা নিয়ে নিছি। 1 কাপের 3 ভাগের 1 ভাগ টক দই নিছি। টক দইটা খুব ভালো করে ফেটিয়ে নেবেন আর পানি ঝরিয়ে নেবেন। আমি পানি ঝরিয়ে নিতে ভুলে গেছিলাম, তাই আমার টক দইটা একটু পাতলা। নিয়ে নিছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, নিয়ে নিছি হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। ধনিয়ার গুঁড়াটা আমি ভেজে পাটায় পিষে নিছি, তাই কালারটা এমন। আপনারা কিনা ধনিয়ার গুঁড়ো নিতে পারবেন, সমস্যা নেই। 1 চা চামচ জিরার গুঁড়া নিছি, এটাও ভাজা জিরার গুঁড়া। 1 টেবিল চামচ টমেটো হট সস নিয়ে নিচ্ছি, যে কোনো টমেটো সস নিলেই হবে। নিয়ে নিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়া, এটা রাঁধুনির মাংস রান্নার যে গরম মশলার গুঁড়ার প্যাকেট আছে সেখান থেকে আমি 1 চা চামচ নিছি। 1 চা চামচ লবণ নিয়ে নিচ্ছি। নিয়ে নিচ্ছি
1 টেবিল চামচ জেলি, এটা হচ্ছে জলপাইয়ের জেলি, যে কোনো ফলের 1 টেবিল চামচ জেলি নিয়ে নেবেন, তাহলেই হবে। নিয়ে নিছি 1 টেবিল চামচ আমের আচার, জলপাইয়ের আচার নিলেও হবে, সমস্যা নেই। সে আমের আচার থেকেই 1 টেবিল চামচ আচারের তেল নিয়ে নিছি। আর নিয়ে নিছি সামান্য একটু রেড ফুড কালার। যারা ফুড কালারটা দিতে চান না বা বাসায় থাকে না, আপনারা সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিবেন, এতে করে গ্রিল চিকেনের কালারটা সুন্দর আসবে। রেড ফুড কালারটা দিলে যেটা হবে, দোকানের মতো একটু লালচে কালার হবে, একেবারে দোকানের মতো দেখা যাবে, আর কিছু না। তারপর সমস্ত মশলা খুব ভালো করে আমি একটা কাঁটা চামচ দিয়ে মিশিয়ে নিছি। এবার আগে থেকে কেটে পানি ঝরিয়ে রাখা মুরগির মাংসর পিসগুলো এই মশলার মধ্যে দেখুন একটা একটা করে দেব, আর মশলাটা মেখে নেব। মশলা মেখে নেওয়ার সময় মনে করে এই কাটা অংশগুলোতে মশলা ঢুকিয়ে দিতে হবে আঙ্গুল দিয়ে। খুব ভালো করে প্রত্যেকটা কাটা দাগের ভেতরে মশলা ঢুকিয়ে দিতে হবে, এবং তারপর খুব ভালো করে এপিট ওপিটে মশলা মেখে নিতে হবে। ঠিক এই রকম আমি একটু সময় নিয়ে মশলাটা ঢুকিয়ে নিছি, কিন্তু ভিডিও বড় হয়ে যাবে, অনেকটা টেনে দিছি। যাই হোক, এভাবে আমি 4 টুকরোর মধ্যে খুব ভালো করে মশলা ঢুকিয়ে নিছি, এবং এই পাতিলটায় 4টি পিসে নিয়ে নিছি। তারপর বাকি যেটুকু মশলা ছিল মাংসর উপরে এভাবে দিয়ে দিচ্ছি। এই দেখুন, যে কোনো একটা বড় বাটিতে নিলেও হবে, আমি এই পাতিলে নিছি। এবার 1 টেবিল চামচ সয়াবিন তেল উপর থেকে দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে আর নাড়াচাড়া করা যাবে না, শুধু তেলটা উপর থেকে এভাবে একটু ছিটিয়ে দিলেই হবে। এবার যেটা করব, ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেস্টে রাখবো। তো রেস্টে আপনি কমপক্ষে 4 ঘন্টা রাখতে হবে, আর আমি সারা রাতের জন্য রেস্টে রেখেছি। আর অনেকটা সময়ের জন্য রেস্টে রাখলে নর্মাল ফ্রিজে রাখতে হবে, না হলে কিন্তু এগুলো নষ্ট হয়ে যাবে। সারা রাতের জন্য নর্মাল ফ্রিজে যদি আপনি রেস্টে রাখেন সবচেয়ে ভালো হবে, মশলা খুব ভালো করে ঢুকবে, এটা টেস্ট দোকানের থেকে বেশি হবে। আচ্ছা দেখুন, আমি সারা রাতের জন্য নর্মাল ফ্রিজে রেস্ট রেখেছি, এখন সকালবেলা এগুলো নামিয়ে নিছি। তারপর যেটা করছি, প্রত্যেকটা টুকরো থেকে উপর থেকে আলতো হাতে মশলাটা সরিয়ে নিছি। অবশ্যই উপর থেকে আলতো হাতে মশলা সরিয়ে নেবেন, আর ভেতরের কাটা অংশতে যে মশলাটা ঢুকিয়েছেন সেটা বের করবেন না। এবার এই পাতিলে আমি গ্রিল চিকেনটা বানাবো, তাই পাতিলের মধ্যে আমি 4 টেবিল চামচ সয়াবিন তেল দিছি, চাইলে সরিষার তেল দিতে পারবেন, অসুবিধা নেই। তারপর খুব ভালো করে তেলটা গরম করে নিছি, নেওয়ার পর 4 টুকরোই দিয়ে দিছি। দেওয়ার পর বেশিক্ষণ ভাজা যাবে না, দেখুন দেওয়ার পর একটা সাইড কয়েকটা সেকেন্ড বা 1 মিনিটের মতো ভাজা হলে উল্টে দিতে হবে। ঠিক আরেকটা সাইডও এরকম কয়েক সেকেন্ড অথবা 1 মিনিটের মতো রেখে আবারও উল্টে নিতে হবে। প্রথম অবস্থায় অল্প সময় এপিট অল্প সময় ওপিট থেকে উল্টে পাল্টে দিলে যেটা হবে, উপরের যে মশলাটা আছে সেটা মাংসের গায়ে লেগে যাবে। তারপর চুলার আঁচটা মিডিয়ামের চেয়েও কম করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে ভাজতে হবে। ঢাকনা যদি কোনো ছিদ্র থাকে ছিদ্রটা বন্ধ করে দেবেন। আমার ঢাকনা ছিদ্র ছিল, আমি কাগজ দিয়ে বন্ধ করে দিছি। তো চুলার আঁচ মিডিয়ামের চেয়েও কম করে এগুলো কিছুক্ষণ ভাজলে আপনারা দেখবেন যে মাংস থেকেও অনেকটা পানি বের হয়েছে। এই মাংসের পানিতেই এই মাংসটা সেদ্ধ হবে। তো মাংস থেকে যে পানিটা বের হবে সেই পানিটা যাওয়া পর্যন্ত কিছুক্ষণ পর পর ঢাকনাটা সরিয়ে এভাবে মাংস উল্টে দিতে হবে। 3-4 মিনিট পর পর মাংস এভাবে উল্টে দিবেন।
তো আবারও ঢাকনা দিয়ে দিবেন। এভাবেই মিডিয়ামের চেয়েও আরও কম আছে, লো মিডিয়ামের মাঝামাঝির মতো অল্প আছে, এগুলোকে ভাজতে হবে, তাহলে এগুলো খুব ভালোভাবে সেদ্ধ হবে। তো এভাবে ভাজতে ভাজতে যখন দেখবেন যে মাংস থেকে যে পানিটা বের হয়েছে এক্সট্রা পানি, সে পানিটা গিয়ে মাংসটা তেলের মধ্যে চলে আসছে এবং উপর থেকে দেখবেন ভাজা ভাজা কালার পড়তে শুরু করেছে, এরই ফাঁকে কিন্তু মাংস পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। তারপর যেটা করতে হবে, একটা ব্রাশ দিয়ে মাংস থেকে সরিয়ে নেওয়া যে মশলাটা ছিল সেই মশলা থেকে এভাবে মাংসের গায়ে লাগিয়ে দিতে হবে এবং পাতিলে যে গরম তেলটা আছে একটা চামচ দিয়ে মাংসের উপরে তেলটা এভাবে তুলে তুলে দিতে হবে। এভাবে কিছুক্ষণ পর আবার মাংসটা উল্টে দিয়ে অপর সাইডেও ব্রাশ দিয়ে কিছুটা মশলা লাগিয়ে দিতে হবে এবং একইভাবে এই গরম তেল মাংসের উপরে দিয়ে দিতে হবে চামচ দিয়ে তুলে তুলে। এখানে তো তেল বেশি না, মাত্র 4 টেবিল চামচ তেল ব্যবহার করেছি। এইটুকু তেলে যথেষ্ট, এইটুকু তেল দিয়েই হবে। তো দেখুন এভাবে উল্টে পাল্টে অনেকটা সময় নিয়ে আমি এই চিকেনটাকে ভেজে নিচ্ছি। তারপর দেখা গেছে পাতিলে অনেক তেল মশলা লেগে আছে, তো ওই তেল মশলার মধ্যে আর বেশিক্ষণ ভাজলে তেল মশলাটা পুড়ে মানে এটা স্বাস্থ্যের জন্য ক্ষতি করে এরকম হবে। তো আমি এখন পাতিলটা পাল্টাচ্ছি। দেখুন এই পাতিলে আমি 1 টেবিল চামচের মতো তেল নিয়ে নিছি। তেলটা যখন গরম হয়ে গেছে, এটা তেলের পাতিল, সবসময় তেলের কাজ করি, এইরকম পাতিলে নিছি। এবার আমি 2 পিস করে দিয়ে এগুলোকে আরও কিছুক্ষণ চুলার লো মিডিয়াম আঁচে ভেজে নেব। আর এখনও আমি ঠিক আগের মতোই করব, আগের মতো কিছুটা মশলা মাংসর এপিঠ, কিছুটা মশলা মাংসর ওপিঠে দেব আর উল্টে নেব। আর ওই পাতিল থেকে তেলটাও এখানে নিয়ে নিলাম। এক পাতিলেই গ্রিলটা কমপ্লিট করা যায়, কিন্তু এক পাতিলে করলে যেটা হয় শেষের দিকে এই মশলাটা দেওয়ার পরে আগে থেকে ভাজার পরে পোড়া পোড়া থাকে অনেক, যেটা স্বাস্থ্যের জন্য আমার মনে হয় ক্ষতিকর। তাই আমি পাতিলটা এ পর্যায়ে এসে একটু পাল্টে নিলাম। আচ্ছা দেখুন, তো আগের পাতিলের তেলটাও এখানে নিয়ে আসছি, এখানে আবার উল্টে পাল্টে কিছুক্ষণ সময় নিয়ে এটাকে আরও কিছুক্ষণ ভেজে নিছি। ঠিক আগের মতো করে ব্রাশ দিয়ে কিছুটা মশলা লাগিয়ে উল্টে পাল্টে ভেজে নিছি এবং চামচ দিয়ে তেল উঠিয়ে উঠিয়ে উপর থেকে দিতে হবে। এভাবেই এই 2 পিস গ্রিল চিকেন হয়ে গেছে দেখুন। আর বাকি 2 পিসও আমি একইভাবে ভেজে নিচ্ছি। খুব সহজ, শুধু মন দিয়ে আমার কথাগুলো শুনবেন আর ভিডিওটা চোখ দিয়ে দেখবেন, তাহলেই হবে। গ্রিল চিকেন তো হয়ে গেছে, এবার 2 রকমের সস বানিয়ে দেখাবো। হুবহু হোটেলের মতো বা বড় বড় রেস্টুরেন্টের মতো সস বানাবো, মনোযোগ সহকারে দেখবেন। দেখুন গ্রিলটা উঠানোর পরে যে তেলটা ছিল, এখানে আর বাড়তি কোনো তেল দিইনি, সেই তেলের মধ্যেই গ্রিলে মাখা যে মশলাটা ছিল পুরা মশলাটা নিয়ে নিচ্ছি। বাটিটা ধুয়ে 2-3 টেবিল চামচের মতো পানি। এবার চুলার মিডিয়াম আঁচে তেলের মধ্যে এই মশলাটাকে কষাবো। কষাতে কষাতে এক্সট্রা পানি গিয়ে মশলাটা যখন তেল ছেড়ে দিবে ঠিক এই রকম, তখনই কিন্তু হয়ে গেল গ্রিল খাওয়ার জন্য এই এক রকমের মশলা সস। এবার এই সসটা এই বাটিতে ঢেলে নিছি। এবার আরেকটা সস বানিয়ে দেখাবো। সস বানানোর জন্য নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপের 4 ভাগের 1 ভাগ জাল করা ঘন লিকুইড দুধ। দুধটা নর্মাল তাপমাত্রায় থাকতে হবে। 1 টেবিল চামচ চিনি নিছি, 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়া, 1/4 চা চামচ লবণ নিছি, 1/2 চা চামচ সরিষার গুঁড়া নিছি। এটা হলুদ সরিষা পাটায় পিষে গুঁড়ো করে নিছি, কাঁচা সরিষাটা ভাজতে হবে না। নিয়ে নিছি 1 চা চামচ লেবুর রস। নিয়ে নিছি মেজারমেন্ট কাপে 1/2 কাপ সয়াবিন তেল। আর আগে থেকে যে মশলার সসটা বানিয়েছি সেখান থেকে নিয়ে নিছি 2 টেবিল চামচ।
এবার এই সব কিছু একসাথ করে ব্লেন্ডার করে নিছি। ঘড়ি ধরে 1 থেকে 1.5 মিনিটের মতো ব্লেন্ডার করলেই হয়ে যাবে দোকানের মতো ভীষণই মজার এই গ্রিল চিকেন সসটা। এই সসটা কিন্তু অনেক মজা। এই সসটা আপনার এমনিই খেতে ভালো লাগবে, এত মজা। আচ্ছা যাক, এবার চিকেনটার ভিতরে কেমন হয়েছে, সেদ্ধটা কেমন হয়েছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, চিকেনটা পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে এবং এই দেখুন চিকেনের ভিতরে তেল মশলা খুব ভালো করে ঢুকেছে। কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ, সাদা কালার কিন্তু নেই। এই সসটা দিয়ে এই গ্রিল চিকেনটা খেলে আপনি হুবহুব দোকানের মতো টেস্ট লাগবে। আমি তো বলবো আল্লাহর রহমতে দোকানের চেয়ে অনেক বেশি টেস্ট লাগবে। আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন, ভালো লাগলে সব সময় বানিয়ে খাবেন। আর আমাকে সাপোর্ট করার অনুরোধ রইল। কই গো আর মিষ্টি মিষ্টি ভিউয়ার্সরা, আনারা বেলে নরম তুলতুল্লা সফট পরোটা রেসিপি খোঁজেনের কেন? বেগুন পরোটা হুইলবে এরুম্মা রেসিপি বেলে খোঁজেনের? বেগুন পরোটার প্রতিটা পার্ট দেওয়া যে বেরুম্মা পরোটা বেলে খোঁজেনের, খাইতে একশোর হওয়া দেবে বেরুম্মা পরোটা বেলে খোঁজেনের। আনেগো কথা চিন্তা করি আইজ গায়ে হেরকম একটা পরোটা রেসিপিলে হাজির হয়েছি। ভিডিওর প্রথম ধরে শেষ পর্যন্ত চাইবেন, দেখবেন এই পরোটার মতো পরোটা জীবনও খান্ন। এই পরোটা এত সফট, এত ভালো, এত মজা। যদি আপনার কাছে ভিডিও ভালো লাগে তাহলে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন ক্লিক করে রাখবেন, তাইলে আজ এই রেসিপি ছাড়ি না কেন ফটফট করে ব্যাকেরা গানের কাছে দৌড় দিব। আচ্ছা চলেন আজকের পরোটা বানাই দেখাই। প্রিয় বন্ধুরা, আজকের পরোটা বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপে 3 কাপ আটা। এটা বাজারের কেনা যে খোলা আটাটা পাওয়া যায় সেটা। আটাটা চেলে নিচ্ছি। এবার নিয়ে নিচ্ছি 1/2 চা চামচ লবণ। লবণটা নিজেদের টেস্ট অনুযায়ী দেওয়া যাবে। এবার অল্প অল্প গরম পানি দিয়ে এই আটাটা মাখবো। পানিটা একেবারে ফুটন্ত গরম পানি। পানি ফুটিয়ে তারপরে এরকম অল্প অল্প করে দিয়ে আটা মাখতে হবে, একবারে দেওয়া যাবে না। অল্প অল্প দিতে হবে আর মাখতে হবে। একবারে দিলে আটাটা বেশি সেদ্ধ হয়ে যাবে, যার কারণে পরোটাটা ফুলবে না, যার কারণে পরোটার টেস্টটা ভালো লাগবে না, একেবারে নরম নরম লাগবে খেতে গেলে। তাই অল্প অল্প করে দিবেন আর মাখবেন। তো দেখুন আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা কাঠি দিয়ে আটাগুলো মেখে নিচ্ছি, কারণ গরম গরম পানিতে হাত দেওয়া যায় না, হাতটা পুড়ে যাবে। তারপর এবার আস্তে আস্তে হাত দিয়ে মেখে নিচ্ছি। ঠিক এই রকম করে আটাটা মেখে নিচ্ছি, শক্ত না নরমও না, রুটি বেলতে আমরা যেরকম আটা বানাই ঠিক সেরকম। এবার এই আটাটাকে সমান করে ভাগ করে নিচ্ছি। এভাবে ভাগ করে নিলে সুবিধা হচ্ছে প্রত্যেকটা পরোটা সমান হবে, দেখতে ভালো দেখা যাবে। আজকের এই আটাটা দিয়ে আমি 9টি পরোটা বানাবো, এখানে 9টি ভাগে ভাগ করছি। এবার একটি ভাগ নিয়ে নিচ্ছি। দেখুন একটু আটা দিয়ে একটা রুটি বেলে নিচ্ছি। রুটিটা গোল হতে হবে সেরকম কিছু নেই, বড় সাইজের পাতলা একটা রুটি বানিয়ে নেব। তো বড় সাইজের পাতলা রুটি বানিয়ে নিছি। দেখুন কী রকম পাতলা, এটা দেখে বুঝে নিতে হবে। এবার 1 চা চামচ তেল দিয়ে দিছি এই রুটিটার উপর। তারপর ব্রাশ দিয়ে পুরো রুটিটায় তেলটা মেখে নিচ্ছি। এই কাজটা হাত দিয়ে করতে পারবেন। অল সাইডে যেন তেলটা ভালোভাবে লাগে সেদিকে খেয়াল রাখতে হবে। এই তো মাখা শেষ। এবার নিয়ে নিচ্ছি 1 চা চামচের মতো আটা। আটাটা ঠিক এভাবে দিতে হবে, খেয়াল করুন। আটাটা দিয়ে অনেকে আছে ডোলে রুটির মধ্যে মেখে দেয়, সেরকম চলবে না। আমি যেভাবে দিচ্ছি ঠিক সেভাবে আটাটা ছিটিয়ে দিতে হবে। তারপর আলতোভাবে এভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে। এবার ভাঁজ দিয়ে দিচ্ছি। প্রথম ভাঁজটা দেওয়ার পরে এই ভাঁজের উপরে আবারও তেল ব্রাশ করে দিতে হবে। তারপর দ্বিতীয় ভাঁজটা দিতে হবে। বন্ধুরা, আপনারা প্রত্যেকটা টিপস খেয়াল করে পুরো ভিডিওটা দেখবেন। একবার শিখে ফেললেই তো পরোটা বানানো শিখে ফেলা হয়ে যাবে টেস্ট করে, বারবার আর দেখতে হবে না। আর কোথাও ভিডিও একটু বাদ দিলে পরে কিন্তু ফুল টেস্টটা পাবেন না, বলবেন যে কী শিখিয়েছিল, পরোটাটা ভালো হয়নি বা প্রত্যেকটা পরোটা ফুলেনি। আচ্ছা, আরেকটা ভাঁজ দিয়ে আবারও তেল ব্রাশ করে দিচ্ছি।
এবার দেখুন উল্টো দিক থেকে ভাঁজ দিয়ে আবারও ওপাশ থেকে ভাঁজ দিয়ে দিলাম। এই পরোটাটা আমরা সকলে বানাতে পারি, কিন্তু কিছু টিপসের জন্য প্রত্যেকটা পরোটা ফুলে না বা বানানোর পর শক্ত হয়ে থাকে বা বেশি নরম হয়ে যায়, খেতে ভালো লাগে না এই আর কি। তো এভাবে আমি প্রত্যেকটা পরোটার ভাঁজ দিয়ে এই প্লেটে নিয়ে নিছি। যেহেতু আটা করতে গরম পানি ব্যবহার করেছি, তাই একটার উপরে একটা রাখলে এগুলো লেগে যাবে না। এই যে দেখুন, এবার পরোটা বানিয়ে দেখাচ্ছি। বেশি আটা দিতে হবে না, সামান্য আটা দিয়ে এই পরোটাটা বেলা যাবে। আবার যদি আপনি সাথে সাথে ভাজেন তাহলে আটা না দিয়েও কিন্তু এই পরোটাটা বেলা যাবে। এটা পিঁড়ি বেলুনে লাগবে না, খুব সুন্দরভাবে বেলা যাবে। তো আমি অল্প আটা দিয়ে দেখুন পরোটাটা বেলে নিচ্ছি। আর বেলার সিস্টেমটা আপনি দেখে বুঝে নিতে হবে। তো বেশি বড় করবো না, পরোটা একটু মোটা হলে ভালো লাগে খেতে। আবার একদম ছোট করে নিয়ে দেখুন মিডিয়াম সাইজ করে পরোটাটা বানিয়ে নিছি। তারপর নিয়ে নিচ্ছি একটা প্লেটে এই পরোটাটা। একইভাবে আমি সবগুলো পরোটা বানিয়ে বানিয়ে এই প্লেটে নিয়ে নিচ্ছি। এই যে দেখুন, পরোটাগুলো লাগবে না, একসাথে রাখা যাবে। এবার ভেজে দেখাচ্ছি চলুন। ভাজার কিছু ইউনিক আছে, যার কারণেও পরোটা অনেকের ফুলে না। তো আমি চুলায় তাও বসিয়ে দিছি, চুলার আঁচটা একেবারে হাইতে করে। তাওয়াটা ভালোভাবে গরম হয়ে গেছে, এবার পরোটাটা দিয়ে দিছি। দিয়ে চুলার কাছে দাঁড়িয়ে থেকে ঘন ঘন উল্টে পাল্টে দিতে হবে। এই দেখুন উল্টে পাল্টে এপিট ওপিট করে দু একবার দেওয়ার পরে দেখবেন আপনি পরোটাটা আস্তে আস্তে ফুলে উঠবে। যখনই দেখবেন আস্তে আস্তে ফুলে উঠবে, আপনি চাইলে সাইড থেকে একটু চাপ দিয়ে দিতে পারেন, আবার না দিলেও সমস্যা নেই, এটা এমনিতেই ফুলে উঠবে। তো যখনই ফুলে উঠে শুরু করেছে আমি কিন্তু সাইড থেকে একটু চাপ দিয়ে দিছি। তারপরে আবারও উল্টে একইভাবে এপিট ওপিট করে চাপ দিয়ে ভেজে নিচ্ছি। এটা কিন্তু রুটি ভাজা যেরকম সেরকম হয়ে গেছে দেখুন। এবার উপর থেকে 1 চা চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। তারপর আমরা পরোটা যেভাবে ভাজি এপিট ওপিট করে নিজেদের মনের মতো সুন্দর করে একটু ভাজা ভাজা কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। তেলটা দেওয়ার পরে 4-4টে চেপে চেপে এপিট ওপিট করে আবারও ভেজে নেবেন। বাস এভাবেই ভেজে নিচ্ছি। দেখুন প্রত্যেকটা লেয়ার কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে এই তাওয়ার মধ্যে থাকতেই। এখানেই শেষ নয়, পুরো পরোটার ভিডিওটা দেখবেন, আরও টিপস আছে। তো এভাবে আমি একটি একটি করে পরোটা ভেজে ভেজে এই প্লেটে নিয়ে নিচ্ছি। আর এই লেয়ারগুলো দেখুন আপনারা কী রকম, প্রত্যেকটা লেয়ার আলাদা আলাদা বোঝাই যায়। আবারও আমি আরেকটা পরোটাও ভেজে নিচ্ছি। এভাবে আমি আরেকটা পরোটাও ভেজে নিচ্ছি। এভাবে আমি একটি একটি করে পরোটা ভাজবো, আর এই পরোটাগুলোর উপরে একটার উপরে একটা রাখবো। অবশ্যই যখন পরোটা ভাজবেন একটার উপরে একটা রাখবেন। এভাবে রাখলে আপনি যত পরোটায় বানান না কেন সবগুলো একেবারে আপনার বানানো কমপ্লিট হলে অনেকক্ষণ পর্যন্ত গরম থাকবে। তারপর সবাই একসাথে খেতে পারবেন। একটা একটা করে তাওয়া থেকে নামিয়ে গরম গরম এক একজনকে দিতে হবে, একসাথে সবাই বসে খাওয়া যাবে। আচ্ছা, সবগুলো পরোটা ভাজা শেষ, এবার খুলে দেখাচ্ছি। দেখুন এই যে পরোটার লেয়ারগুলো কত স্পষ্ট, দেখে বুঝে নেন। এই দেখুন প্রত্যেকটা লেয়ার একেবারে আলাদা আলাদা। প্রিয় বন্ধুরা, আমার আজকের এই পরোটা রেসিপি আপনাদের কাছে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তাহলে আমি যে রেসিপি ছাড়ি না কেন অবশ্যই আপনি দেখতে পাবেন। আর যদি আরও বেশি ভালো লাগে তাহলে আপনার বন্ধুবান্ধবের সাথে এটা শেয়ার করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমাদের আজকের রেসিপি আলুর কুলচা। ভীষণই মজার এই আলুর কুলচাটা, যেটা পরিবারের সকলের মন জয় করে নেবে আর যেটা বানানো অনেক সহজ। সেই আলুর কুলচাটা আজকে সহজ রেসিপিতে সঠিক নিয়মে আপনাদের বানিয়ে দেখাবো। আশা করছি প্রত্যেকের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাপোর্ট করতে পারেন। প্রথমে আমি একটা বাটির উপরে চালনি নিয়ে নিচ্ছি পুরো হাফ কেজি ময়দা। ময়দাটা আগে থেকে চালা ছিল না, তাই চেলে নিচ্ছি। আগে থেকে চালা থাকলে চেলে নেওয়ার কোনো দরকার নেই। এবার এখান থেকে 1 মুঠো ময়দা সরিয়ে রেখেছি, আর এখানে পুরো হাফ কেজি আছে। 1 মুঠো কম হাফ কেজি ময়দার সাথে নিয়ে নিছি 1 চা চামচ লবণ ও
1.5 চা চামচ চিনি। লবণ চিনিটাকে ময়দার সাথে মিশিয়ে নিছি। এবার এই ময়দাগুলো এক সাইডে রেখে দিলাম। নিয়ে নিচ্ছি মেজারমেন্টে 250 গ্রামের কাপের 1/3 কাপে করে মোট 2/3 কাপ টক দই। ওজনে মাপতে গেলে এখানে 160 গ্রাম টক দই আছে। এই টক দই একটা কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিছি। এবার এই টক দইয়ের সাথে দিয়ে দিচ্ছি আমি 1/2 টেবিল চামচ বেকিং পাউডার। চা চামচে মাপলে 1.5 চা চামচ হবে বেকিং পাউডার। আর নিয়ে নিছি 1/2 চা চামচ বেকিং সোডা বা খাবার সোডা। এবার বেকিং পাউডার ও খাবার সোডা দইয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো শুরু করলেই দেখবেন দইটা ফুলতে শুরু করবে। খুব ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিটের মতো এভাবে রেখে দিছি। প্রায় 3 থেকে 4 মিনিট হবে, এর বেশি লাগবে না। তো দেখুন তারপরে এবার আবারও দইটাকে খুব ভালো করে মিলিয়ে নিচ্ছি। এরই মধ্যে দইটা কিন্তু বেশ ফুলেছে। ভালো করে মিলিয়ে নেওয়া কিন্তু এখানে একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট। অবশ্যই দইটা খুব ভালো করে চামচ দিয়ে এভাবে মিলিয়ে নিয়ে তারপর ময়দা দিবেন। আচ্ছা দেখুন দইটা মিলিয়ে নেওয়ার পর আমি আগে থেকে লবণ চিনি দিয়ে রেডি করে রাখা ময়দাগুলো অল্প অল্প করে দিচ্ছি আর মেলাচ্ছি। তো প্রথমে কাঁটা চামচ দিয়ে একটু মিশিয়ে নিলাম। কাঁটা চামচ দিয়ে হবে না, এটা হাত দিয়েই মেশাতে হবে খুব ভালো করে। কাঁটা চামচটা সরিয়ে রাখছি। তারপর হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। দইটা যখন মিশবে ময়দাটা ঠিক দেখতে এমন হবে। তারপর অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে একটা সুন্দর গোলা তৈরি করে নিতে হবে। আমি আবারও বলছি, গরমও না ঠান্ডাও না কুসুম গরমও না, কল থেকে নিয়ে নর্মাল পানিটা দিয়ে এই আটাটা মেখেছি। আর আটাটা মাখতে হবে এই রকম করে। এই যে দেখুন মাখানোর শেষ পর্যায়ে একটু আঠালো লাগবে, হাতে লেগে লেগে আসবে, ঠিক এই রকম করে মাখতে হবে। এর থেকে টাইট করা যাবে না, সেক্ষেত্রে কিন্তু আলুর কুলচাগুলো সফট হবে না। আচ্ছা দেখুন ওই বাটিটায় মাখতে অসুবিধা হচ্ছে, তাই আমি এই প্লেটে আটাটা নিয়ে নিছি। এবার এই আটার সাথে আমি দিয়ে দিছি 2 চা চামচ সয়াবিন তেল। তেলটা দেওয়ার পরে প্রায় 5 থেকে 7 মিনিটের মতো খুব ভালো করে মথে মথে আটাটাকে মেখে নিছি। মাখার পরে আটাটা ঠিক এই রকম দেখতে হয়েছে দেখুন। অবশ্যই খুব ভালো করে মথে নেবেন। আচ্ছা দেখুন এবার এই আটার গোলাটার 4 সাইডে একটু তেল মেখে নিচ্ছি এবং তারপর রেস্টে রেখে দিব ঘড়ি ধরে পাক্কা 30 মিনিট। আপনি চাইলে সাথে সাথেও বানিয়ে ফেলতে পারবেন, কিন্তু সাথে সাথে বানাতে গেলে এটা রাবারের মতো বেলতে পারবেন না। আচ্ছা রেস্টে রেখে দিলাম। এবার কুলচার ভিতরে দেওয়ার জন্য আলুর পুর বানিয়ে নিচ্ছি। তার জন্য এখানে আমি 3টা সেদ্ধ আলু খুব ভালো করে মথে নিছি, যাতে ভিতরে দানা দানা না থাকে, এভাবে মথে নিতে হবে। এই আলুর সাথে নিয়ে নিছি বড় সাইজের একটি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা এর চেয়ে বেশি দিবেন না, সেক্ষেত্রে পেঁয়াজ পানি ছেড়ে দিলে কুলচার মজাটা ভালো হবে না। নিয়ে নিছি এখানে আমি 6-7টার মতো কাঁচামরিচ খুব ছোট করে কেটে নিয়ে নিছি। কিছুটা ধনিয়া পাতা কুচি, 1/2 চা চামচ জিরার গুঁড়া, 1/2 চা চামচ বিট লবণ, আর নিয়ে নিচ্ছি 1/4 চা চামচ লবণ। বিট লবণ এবং লবণ মিলিয়ে ঠিক সেভাবে দিবেন। আপনারা লবণের টেস্টটা যেমন খেতে পছন্দ করেন, কেউ লবণ কম খেতে পছন্দ করে, কেউ বেশি খেতে পছন্দ করে, আর আমি যেমন খেতে পছন্দ করি ঠিক সেভাবে দিছি। আমার মতো দিলেও দিতে পারেন। আচ্ছা দেখুন এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে লবণ টেস্ট করে দেখলাম একেবারে ঠিকঠাক। আলুটা এক সাইডে রেখে দিলাম। এরই মধ্যে 30 মিনিট শেষ। এই 30 মিনিটে দেখুন কুলচার জন্য যে আটাটা মেখে রেখেছি সেটা একেবারে সফট হয়ে আছে। এবার আর এই আটাটা বেশি মথামথি করা লাগবে না, হালকাভাবে একটু মথে নিলেই হবে, আবার মথে না নিলেও হবে।
আচ্ছা দেখুন আমি হালকাভাবে একটু মথে নিছি এবং তারপর যে কটা কুলচা বানাবো সেই কটি ভাগে ভাগ করে নিচ্ছি। তো দেখুন আমি সমান করে 10টি ভাগে ভাগ করে নিচ্ছি। প্রত্যেকটা গোলা সমান করে নেবেন, তাহলে কুলচাগুলো বানানোর পরে দেখতে ভালো লাগবে। এবার আমি এখান থেকে একটি একটি করে টুকরো নিয়ে দেখুন এভাবে গোল করে রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। এভাবে আমি এই সবগুলোকে রাউন্ড শেপ দিয়ে নিলাম। এবার এখান থেকে একটি করে গোলা হাতে নেব আর এগুলোকে একটু চেপটা করে নেব। চেপটা করেও নিতে পারেন, আবার হাঁড়ির মতো গোল করেও নিতে পারেন। তারপর আগে থেকে রেডি করে রাখা আলু থেকে দেখুন এখানে দিয়ে দিচ্ছি কিছুটা, দিয়ে ঠিক এভাবে জোড়াটা মিলিয়ে নিলাম। বাস হয়ে গেল একটা। ঠিক এভাবেই আমি সবগুলোর ভিতরে আলুর পুর দিয়ে এভাবে রেডি করে নিচ্ছি। সবগুলো হয়ে গেছে। এবার একটা প্লেট দিয়ে ঘড়ি ধরে পাক্কা 10 মিনিট এগুলোকে রেস্টে রেখে দিচ্ছি। অবশ্যই রেস্টে রাখবেন, না হলে বেলতে গেলে বিরক্ত লাগবে, রাবারের মতো এটা লম্বা হবে আবার ছোট হয়ে যাবে, এরকম বিরক্ত লাগবে। আচ্ছা দেখুন এখান থেকে একটা নিচ্ছি, নিয়ে এবার বেলে নিচ্ছি। একটা কথা, আমি এই প্রথমটা বেলার সময়ই কোনো ময়দা ব্যবহার করিনি। পরেরগুলো বেলতে কিন্তু আমি সামান্য একটু ময়দার ছিটা দিয়ে নিচ্ছি। তো আপনারা বেলার সময় সামান্য একটু ময়দার ছিটা দিয়ে নেবেন, তাহলে বেলতে সুবিধা হবে। আচ্ছা তো বেলে দেখুন এটা বেশি পাতলা করব না, এরকম একটু মোটা মোটা রাখবো। পাতলা করলে এর সফট ভাবটা কমে যায়, তাই তো এতটুকু করে বেলে তারপর উপরে কিছু কালো জিরা ও কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিছি। দিয়ে এগুলোকে বেলন দিয়ে বেলে রুটির গায়ে বসিয়ে দিছি। এবার চুলে একটা হাঁড়ি বসিয়ে দিছি। হাঁড়িটা খুব ভালো করে গরম করে নিছি, নিয়ে এখানে সামান্য একটু পানি দিয়ে দিছি। পানিটা যখন টক বগানো শুরু করেছে, একটা রুটি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দিছি। দেখুন কিছুক্ষণ পর পানিটা টেনে গিয়ে রুটিটা উপর থেকে খুব ভালো করে হয়ে গেছে। তো এটা প্রথমটা এটা ফুলেনি, কারণ আমি রুটিটা দেওয়ার পরে আমার চুলাটা কমাতে গিয়ে নিভে গেছে। পরে যতগুলা বানাবো প্রত্যেকটা ফুলেছে। আচ্ছা যাক দেখুন, তারপর এখানে 1 চা চামচ ঘি দিয়ে উল্টে পাল্টে এটাকে ভেজে নিছি। ঘিটা দিছি টেস্টের জন্য। তো এভাবে আমি এর পরেরগুলো এভাবে পানি দিয়ে বানিয়ে নিছি এবং 1 চা চামচ করে ঘি দিয়ে ভেজে নিছি। আপনি যদি ঘিটা না দিতে চান, আপনি উল্টে পাল্টে একটু চেপে ভেজে নেবেন, এগুলো ফুলকো হবেই। তো ঘিটা দিছি আসলে একটু টেস্টের জন্য, আর কিচ্ছু না। আবার যারা ঘি দিতে চান না, তেল ব্যবহার করতে চান, চাইলে আপনারা তেলও দিতে পারবেন। তো এভাবে আমি দেখুন সবগুলো আলুর কুলচা ভেজে নিচ্ছি। প্রথমটা ছাড়া আর প্রত্যেকটা আলুর কুলচা একেবারে ফুলকো হয়েছে। এগুলো দেওয়ার সঙ্গে সঙ্গেই ফুলে উঠে আমার প্রথমটার বেলায় চুলাটা নিভে গেছিলো, আমি খেয়াল করিনি, তার জন্য ওইটা ফুলেনি। আচ্ছা দেখুন তো ছিঁড়ে দেখালাম ভেতরটা কেমন হয়েছে, আর খেতে অসম্ভব ভালো হয়েছে। এই আলুর কুলচা আপনি এমনিই খেতে পারবেন, চাইলে মাংস এবং মাছের ঝোল দিয়ে খেতে পারবেন, ডাল ভুনা দিয়েও খেতে পারবেন। আশা করছি রেসিপিটি সকলের ভালো লেগেছে।